নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। এবং 9:30 মানেই তোমরা টিভির ওপারে বসে পড়ো খাতা বই পেন নিয়ে এই ক্লাস করার জন্য। অবশ্যই আমিও আজকে পড়াশোনা করব এবং যে বিষয়ে পড়াশোনা করব অনেকের কাছে খুব শক্ত এবং অনেকের কাছে খুব সহজ এবং খুব পছন্দের বিষয়, তাহলে অঙ্ক। একাদশ শ্রেণীর অঙ্ক নিয়ে আমরা পড়াশোনা করব এবং যিনি পড়াবেন আমাদেরকে, তোমাদেরকে এবং আমিও একবার ঝালিয়ে নেব এই সুযোগে, তাই তো? এবং আমাদেরকে যিনি পড়াবেন একটু পরিচয় করিয়ে দিই। শৈবাল মিত্র রয়েছেন স্যার, মিত্র ইনস্টিটিউশন অ্যান্ড মেন থেকে রয়েছেন শৈবাল মিত্র স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হ্যাঁ, আমরা অবশ্যই প্রশ্নতে যাব, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে বা কোনো প্রশ্ন থাকবে সরাসরি ফোন করতে পারো এবং এখান থেকে সরাসরি উত্তর দেবেন স্যার। এবং যদি মনে হয় যে এই যে জায়গাটা বুঝতে পারছি কিন্তু পরে আরও একবার শুনতে হবে, তোমাদের ক্ষেত্রে বলে রাখি আমাদের সমস্ত সামাজিক মাধ্যম, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমরা এই ভিডিও পাবে এবং পুনরায় দেখতে পারবে। এই সুযোগটা তোমাদের কাছে রয়েছে। আমরা পড়াশোনায় অবশ্যই যাব, কিন্তু তার আগে স্যার কিছু বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি। এখন দেখো, অঙ্ক ভালো লাগা মন্দ লাগা নিয়ে একটা কথা উঠলো। তো তোমরা যারা 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো, যারা অঙ্ক একটা সাবজেক্ট হিসেবে নিয়েছো, তারা তো পছন্দ করে বেছেই নিয়েছো। তো ভয় পাওয়া বা অঙ্ক নিয়ে একটা দুশ্চিন্তা সেটা তোমাদের মধ্যে নেই। তোমরা প্রত্যেকেই মাধ্যমিক স্তরে অঙ্কে ভালো নম্বর পেয়েছো, অঙ্কটাকে ভালোবাসো এবং সেই ভালোবাসা থেকেই তুমি ভেবেছো যে উচ্চ মাধ্যমিক স্তরে তুমি অঙ্কটা নেবে। এটা গেল একটা দিক। আচ্ছা, আমরা 11 ক্লাসে তোমাদের সঙ্গে এর আগে মিলিত হয়েছিলাম এই বিষয়টা নিয়ে। সেখানে আমরা প্রগতি পড়েছিলাম। প্রগতি মানে সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি। তো এই দুটো ক্লাস আমরা করার পরে আমরা বীজগণিতেই থাকছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জটিল রাশি। জটিল রাশি মানে এটাকে ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স নাম্বার। এবং কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির যে ইন্ট্রোডাকশনটা সেটা একটু হয়ে যাওয়া দরকার, কারণ ক্লাস 10 লেভেল পর্যন্ত তোমরা নাম্বার মানে যে ধরনের নাম্বারগুলো জানো সেই নাম্বারগুলো শুধুই মাত্র রিয়েল নাম্বার, মানে বাস্তব রাশি। যে সংখ্যাগুলোকে তুমি রিয়েলাইজ করতে পারো, দেখতে পাও। কীরকম? যেমন ধরো, তুমি একটা পজিটিভ নাম্বার 5 ধনাত্মক সংখ্যা, একটা নেগেটিভ নাম্বার ঋণাত্মক সংখ্যা -2, 0, বা কিছু ইরেশনাল নাম্বারস মানে যেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি, যেমন √2, √3, √5 ইত্যাদি। তা এই সংখ্যাগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে গিয়েছে ক্লাস 10 পর্যন্ত। এখন আমরা যেটাকে জটিল রাশি বলবো সেটা আরেকটা অর্থ বহন করে। জটিল মানে কিন্তু ছাত্রছাত্রীদের কাছে মনে হতে পারে খুব শক্ত বলে, না তা নয়। এর বঙ্গানুবাদটা কমপ্লেক্স নাম্বারটা এইভাবেই করা হয়েছিল, জটিল রাশি। কার্যত এটা কিন্তু একটা ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা। তাহলে ক্লাস 10 পর্যন্ত আমরা কিন্তু কাল্পনিক সংখ্যা সম্বন্ধে সেভাবে কিছু দেখিনি। সংখ্যা আবার কল্পনা করতে হবে যার বাস্তবে অস্তিত্ব নেই। তো সেই বিষয়টার একটা ধারণা, সেটাই হচ্ছে কমপ্লেক্স অ্যালজেব্রা। আমাদের 11 ক্লাসের পাঠ্যক্রমে তার একটা ছোট্ট অংশ আছে, সেটাই আজকে আমরা পড়াশোনা করব। প্রথম প্রশ্নে যাই। জটিল রাশি কি? প্রথম প্রশ্নটাই, যেটা অনেকটাই উত্তর আপনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, না ম্যাথামেটিক্যালি আমি বলিনি, আমি গল্পের ছলে বলেছি। আমি পেজটা দিন, আমি বলছি। জটিল রাশি কি বলতে গেলে যেটা প্রথম বলার সেটা হচ্ছে, জটিল রাশি কি যেটা বলার সেটা হচ্ছে কি, দেখো, যেটা বাস্তব সংখ্যা নয়। বাস্তব সংখ্যা আমরা নাম্বার লাইনে প্লট করতে পারি, কিন্তু জটিল রাশিকে আমরা নাম্বার লাইনে প্লট করতে পারি না। জটিল রাশিকে নাম্বার লাইনে প্লট করতে পারি না, তার প্রথম কারণটা কি হচ্ছে না, এটা তো কল্পনাপ্রসূত, মানে এই সংখ্যাটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তো দেখো, আমরা ধরো একটা সমীকরণ থেকে আলোচনা শুরু করি, x² = -1। সাধারণ একটা দ্বিঘাত সমীকরণ, x² = -1। তা এখান থেকে যদি আমরা x এর মান বার করতে চাই, সেটা কি হবে না, √(-1)। কিন্তু দেখো, ঋণাত্মক সংখ্যার বর্গমূল আমরা বার করতে পারি না। বা আমরা যদি আগের লাইনটাকে লক্ষ্য করি যে একটা রাশির বর্গ সেটা ঋণাত্মক সংখ্যা হয়ে গেছে, তাহলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়। বাস্তব সংখ্যা মানে কি বুঝি? আমরা একটা রিয়েল লাইন টানলাম, যেটাকে বাস্তব রেখা বলে। তার মাঝামাঝি জায়গায় আমি একটা প্লট করছি, যেটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি। ডান দিকে সেটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, বাম দিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি।
তার মানে জিরোর বাম পক্ষে যে সংখ্যাগুলো আছে তারা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর ডান পক্ষে যেগুলো আছে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবার দেখো, যে কোনো পক্ষেই একটা সংখ্যা থাকুক, তাকে বর্গ করে -1 পাওয়া কিন্তু সম্ভব নয়। জিরোর বাঁদিকে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে তুমি যদি বর্গ করো তাহলে সেটা একটা ধনাত্মক সংখ্যা হবে, সেটা ডান দিকে এসে পড়বে। আর ডান দিকের যদি কোনো সংখ্যা তুমি নির্বাচন করো, তাকে বর্গ করো, সেটা ডান দিকেই থাকবে। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। তার মানে এই নাম্বারটাকে আমরা বলতে পারি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার যখন আমরা বলছি, ইমাজিনারি এত বড় কথাটা না লিখে আমরা √(-1) আই এই সিম্বলটা দিয়ে এক্সপ্রেস করছি। তার মানে আই, স্মল লেটার আই, সেটা হচ্ছে √(-1). এটা তোমায় মাথায় রাখতে হবে। তাহলে এই চ্যাপ্টার জুড়ে আমরা যখনই আই এই কথাটা ব্যবহার করব বা এই সংকেতটা ব্যবহার করব, সেটা মানে কি বোঝাবে না √(-1). তা √(-1) এর কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই, আমরা নাম্বার লাইনে তাকে প্লট করতে পারি না। তবু এটা একটা কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যা থেকে আমাদের জটিল রাশির ধারণাটা এসছে। তো আমি আই সংক্রান্ত দু একটা কথা তোমাদের বলি, তোমরা শুধু জানলে যেটা, হ্যাঁ, আমরা আই সংক্রান্ত দু একটা জিনিস তোমাদের বলতে পারি, যে জিনিসগুলো জানলে তোমার একটু সুবিধে হবে। কীরকম না, ধরো আই এর ডিফারেন্ট পাওয়ার, আই এর পাওয়ার নিয়ে আমরা আলোচনা করছি। ধরো আই আনলাম, i⁻1 মানে তো আই হবে, i² যদি করি তাহলে -1 হবে, i³ যদি করি তাহলে সেটা -i আসবে, কারণ উভয় পক্ষে আমরা আই দিয়ে গুণ করছি। i⁴ মানে কত আসবে, i² এর বর্গ, সুতরাং +1 আসবে। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখি। প্রথম জিনিসটা হচ্ছে i² মানে -1, যেটা আমাদের কাজে লাগবে, আর i⁴ সেটা হচ্ছে 1। তা i⁴ 1 এই রেজাল্টটা কিন্তু হায়ার পাওয়ার যদি থাকে রিডিউস করার ক্ষেত্রে খুব সুবিধা হয়। কীরকম, ধরো i⁻2020 লেখা হলো, তা আইকে তো 2020 বার গুণ করা সম্ভব নয়, কিন্তু এটা তুমি বলতে পারো সেটা 1 হবে। কেন 1 হবে? তার কারণ 2020টা হচ্ছে 4-এর গুণিতক। তা একটা সংখ্যা যদি 4-এর গুণিতক হয় তাহলে সেটা আই এর পাওয়ারে থাকলে তার মান 1 হয়। কীরকম না, এটাকে কেউ লিখতে পারে i⁴, তারও পাওয়ারটা দিল 5050। হ্যাঁ, তাহলে সেটা কত হয় 505। তাহলে 505 দিয়ে তাহলে সে কী পেল, সেটা 1 পেল। 1-এর পাওয়ার 505 মানে সেটা 1 চলে আসছে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে i⁴n এটা মানে সর্বদা 1, যেখানে n একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে i⁻12 মানে কত না 1, i⁻36 মানে কত না 1, i⁻40 1। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটাই আসছি সেটা হচ্ছে তোমার জটিল রাশি ব্যাপারটা কি, মানে সংজ্ঞা, ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা কি। ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা দিতে গেলে ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা দিতে গেলে আমাদের প্রথমেই বলতে হয় যে সংখ্যাকে আমরা a+ib ফর্মে এক্সপ্রেস করতে পারি সেটাকেই আমরা জটিল রাশি বলি। তো a+ib ফর্মে আমরা যদি একটা সংখ্যাকে লিখি, কীরকম লিখছি দেখো, আমরা লিখছি a+ib, এই আকারে একটা সংখ্যাকে প্রকাশ করা হলো, যেখানে a আর b হচ্ছে বাস্তব, a আর b হচ্ছে বাস্তব সংখ্যা। হ্যাঁ, a আর b হচ্ছে বাস্তব সংখ্যা। আর i মানে তো আমরা ধরেই ছিলাম একটু আগে, i মানে হচ্ছে √(-1). তাহলে কি হচ্ছে, a+ib আকারে যে সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারছি সেটাই হচ্ছে জটিল রাশি, যেখানে a আর b হচ্ছে বাস্তব সংখ্যা, i হচ্ছে √(-1). তাহলে দেখো, আমরা এখান থেকে a একটা জিনিস পেলাম, a মানে হচ্ছে বাস্তব অংশ, বাস্তব অংশ মানে হচ্ছে এই জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশটা হচ্ছে a, আর b মানে হচ্ছে কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ। তার মানে কোনো একটা রাশিকে যদি আমরা a+ib আকারে প্রকাশ করতে পারি সেটাই জটিল রাশি। তার মানে এই সংজ্ঞাটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু বলতে পারি। কীরকম বলতে পারি, ধরো একটা উদাহরণ হিসেবে আমি লিখছি 2+3i। 2+3i একটা জটিল রাশি অবশ্যই, তার কারণ এর বাস্তব অংশটা হচ্ছে 2 মানে যেটা রিয়েল পার্ট, আর কাল্পনিক অংশ মানে ইমাজিনারি পার্টটা হচ্ছে 3। এখন প্রশ্ন হচ্ছে যে 2+3i এই যে সংখ্যাটা আমি লিখলাম এর বাইরেও অনেক সংখ্যা হতে পারে। কীরকম, ধরো আমরা লিখলাম 5 একটা সংখ্যা,
5 কি একটা জটিল রাশি? হ্যাঁ, অবশ্যই 5 একটা জটিল রাশি। কেন না, 5টাকে আমি এক্সপ্রেস করতে পারছি 5 প্লাস i ইন্টু 0। তার মানে 5-এর বাস্তব অংশটা হচ্ছে 5 আর কাল্পনিক অংশটা হচ্ছে 0। সেই কারণে সমস্ত বাস্তব রাশি জটিল রাশি, কিন্তু বিপরীত বিবৃতিটা সত্য নয়। তার মানে আমরা কমপ্লেক্স নাম্বার কাকে বলে বুঝলাম, কি আকারের সংখ্যাগুলোকে কমপ্লেক্স নাম্বার বুঝলাম, এবং সমস্ত বাস্তব সংখ্যায় যে জটিল রাশি সেটা আমরা বুঝলাম। তা এর পরবর্তী অংশে আমরা যাব, স্যার একদমই পরের প্রশ্ন। আচ্ছা আমি এটা, হ্যাঁ পরের প্রশ্নে আমরা যাব অবশ্যই। অঙ্ক মানে জটিল রাশির জ্যামিতিক তাৎপর্য যেটা রয়েছে তা কি এবং কিভাবে বিশ্লেষণ করা? হ্যাঁ, আমরা পরের, হ্যাঁ ঠিক আছে, আমি রিলাইজ করছি, এটাই সুবিধা হচ্ছে। নতুন পেজ নিয়ে নিই। হ্যাঁ দিন। হ্যাঁ, এখন দেখো জ্যামিতিক তাৎপর্য। আমি একটু আগে বলছিলাম যে বাস্তব সংখ্যাগুলোকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করা যায়, বসানো যায়, কিন্তু জটিল রাশিকে আমরা নাম্বার লাইনে প্লট করতে পারি না। তা ধরা যাক জেড একটা জটিল রাশি, যেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এক্সটা হচ্ছে এর বাস্তব অংশ আর ওয়াইটা হচ্ছে এর কাল্পনিক অংশ। তা এটাকে যদি আমি একটা বিন্দুর সঙ্গে তুলনা করি, এক্স কমা ওয়াই, মানে 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে যেটা বিন্দু হিসেবে ধরা হয়, পয়েন্ট, একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এবার আমরা কি করছি, দুটো পরস্পর লম্ব সরলরেখা আঁকছি অক্ষের মতন, যেটা আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকেছি। তোমরা ক্লাস 9-এ গ্রাফ শিখেছ, সেখানে তোমরা জানো। তা আমরা এটাকে এক্স অক্ষটাকে রিয়েল অ্যাক্সিস নামে চিহ্নিত করছি, আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা ইমাজিনারি অ্যাক্সিস নামে চিহ্নিত করছি। তা এরা ছেদ করেছে যে বিন্দুতে, সেটা মূল বিন্দু, যেটাকে আমরা অরিজিন বলে থাকি। তাহলে এক্স কমা ওয়াইকে যদি আমরা প্লট করি জেড, সেটা মানে হচ্ছে এক্স কমা ওয়াই। এবার জেড থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এই ছবি অনুযায়ী এই অংশটা হচ্ছে এক্স আর এই অংশটা হচ্ছে ওয়াই। তার মানে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা যখন প্লট করি তখন কিন্তু নাম্বার লাইনে প্লট করা যায় না। তার জন্য আরেকটা তল দরকার, যেটাকে আমরা আর্গান প্লেন বলি বা কমপ্লেক্স প্লেন বলি। সেই কমপ্লেক্স প্লেনে আমরা পরস্পর লম্ব দুটো সরলরেখা তৈরি করি, একটাকে রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ বলি, আরেকটাকে আমরা ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ বলি। এখন এই দুটো অক্ষ যেখানে মিলিত হয় সেটাকে আমরা বলি মূলবিন্দু। তারপরে আমরা যেভাবে গ্রাফিক্যালি প্লট করি একটা পয়েন্টকে, সেভাবে আমরা জেডকে প্লট করলাম এক্স কমা ওয়াই, তাহলে আমরা দেখতে পেয়ে গেলাম যে ওর অবস্থানটা কোথায়। এই অবস্থান প্রসঙ্গে একটা কথা বলা যেতে পারে, বাস্তব সংখ্যা যদি তোমার কাছে দুটো আসে, ধরো এ আর বি দুটো বাস্তব সংখ্যা, তুমি কিন্তু তুলনা করতে পারো। কীরকমভাবে তুলনা করতে পারো? এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা। তুমি বলতে পারো যে এটা এ বি এর থেকে বেশি হবে, বা তুমি বলতে পারো এ বি এর থেকে কম হবে, অথবা বলতে পারো এ আর বি সমান হবে। এই তিনটে কথার মধ্যে যে কোনো একটা কথা অবশ্যই সঠিক হবে। তার মানে দুটো সংখ্যা তুমি জানো না, যারা কিন্তু বাস্তব সংখ্যা, তোমাকে প্রেডিক্ট করতে বলা হচ্ছে, তখন তুমি বলবে প্রথম সংখ্যাটা দ্বিতীয়র থেকে বেশি। এটা ঠিকও হতে পারে, ভুল হতে পারে। আরেকটা প্রেডিকশন, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে ছোট। আরেকটা প্রেডিকশন, থার্ড প্রেডিকশন, তারা দুজন সমান। এই তিনটে প্রেডিকশনের মধ্যে একটা প্রেডিকশন অবশ্যই সত্যি হবে। কিন্তু দেখো, কমপ্লেক্স নাম্বার যেহেতু একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে, কিন্তু সেটা কোনো লাইনের ওপর পয়েন্ট নয়, একটা প্লেনের পয়েন্ট, একটা সমতলে একটা বিন্দু। সুতরাং কমপ্লেক্স নাম্বারে আমরা ছোট বড় কথাটা বলতে পারি না যে এই কমপ্লেক্স নাম্বারটা ওর থেকে বেশি। 2 + 3i আর 2 + 7i, এর মধ্যে 2 + 7i বড়, এই কথাটা কিন্তু আমরা বলতে পারি না। তাহলে কমপ্লেক্স নাম্বারে তুলনা হয় না, জ্যামিতিকভাবে সেটা একটা বিন্দু, আর্গান প্লেনে এটা একটা বিন্দু। ঠিক আছে, পরের প্রশ্ন যায়। দুটি জটিল রাশির সমতার নিয়ম এবং উদাহরণ। হ্যাঁ, আমরা এইখানে যেটা যাব সেটা হচ্ছে জটিল রাশির সমতা। আমি একটু আগে যেটা বলছিলাম, জটিল রাশির ক্ষেত্রে ছোট বড় এটা নির্ণয় করা যায় না। মানে একটা জটিল রাশি আরেকটার থেকে বড়, একটা ছোট, এটা আমরা নির্ণয় করতে পারি না। আমরা যেটা করতে পারি সমান, সেটা বলতে পারি। তা ধরা যাক দুটো জটিল রাশি আছে, যে জটিল রাশিগুলো হচ্ছে তোমার ধরো a + ib, আরেকটা জটিল রাশি c + id। তা এই দুটো জটিল রাশি যদি পরস্পরের সঙ্গে সমান হয়,
তাহলে তাদের বাস্তব অংশগুলোও সমান হবে এবং কাল্পনিক অংশগুলোও সমান হবে। কীরকম? তা এটা কেনই বা হবে? তা সেটা হচ্ছে না, আমরা a মাইনাস সি এটা পক্ষান্তর করলাম, ওটাকে ওপাশে নিয়ে গেলে i ইন্টু বি মাইনাস ডি এলো। তার মানে বাস্তব অংশগুলো বাম পক্ষে আর কাল্পনিক অংশগুলো ডান পক্ষে আমরা নিয়ে গেলাম। আর আমরা বর্গ করছি, বর্গ করলে কি পাবো না, a মাইনাস সি এর হোল স্কোয়ার পাবো, আর i স্কোয়ার মানে তোমরা শিখেছো -1, তাহলে ওটা পাচ্ছ বি মাইনাস ডি এর হোল স্কোয়ার, সঙ্গে একটা নেগেটিভ সাইন। তাহলে দুটোকে একদিকে নিয়ে এলে a মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। দুটো বর্গের সমষ্টি শূন্য, তার মানে তারা পৃথকভাবে শূন্য, a আর c সমান হবে, আবার বি আর ডি সমান হবে। যেটা আমরা বলছিলাম, দুটো জটিল রাশি যদি পরস্পরের সঙ্গে সমান হয় তাহলে তোমার তাদের মধ্যে কি সম্বন্ধ হবে, তাদের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান হবে। এটা ছিল আমাদের এর পরের প্রশ্নটা। তারপরে যাই, জটিল রাশির বর্গমূল নির্ণয় করো। বেশ, এখন জটিল রাশির বর্গমূল। বর্গমূলের ধারণা সংখ্যার অনেক ছোটোবেলা থেকে তোমাদের আছে। তোমাকে জিজ্ঞেস করা হতো যে আচ্ছা তুমি বর্গমূল বার করো 64-র, তুমি 100-র বর্গমূল বার করো। তা এই ব্যাপারগুলো তোমরা করতে। তা জটিল রাশির বর্গমূলটা এই সমতার নিয়ম থেকেও আমরা শিখতে পারি। কীরকমভাবে শিখতে পারি দেখা যাক। ধরো তোমার কাছে একটা সংখ্যা দেওয়া রয়েছে, মানে জটিল রাশি, সেটা হচ্ছে -5 প্লাস 12i দিয়ে বলেছে এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল মানে কি? এটা যেহেতু দুটো পদ, দ্বিপদ, এটাকে আমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই ফর্মে এক্সপ্রেস করতে হবে। তার মানে বর্গমূল শেখার জন্য তোমার যেটা দরকার, তোমার ওই বেসিক অ্যালজেব্রা, মানে যেটা তোমরা ক্লাস 7-8 লেভেলে পড়ে এসছো, মানে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে এই দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে -5, একটা হচ্ছে প্লাস 12i। তা -5টা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর প্লাস 12iটা হচ্ছে 2ab। তার মানে 12i এই সংখ্যাটাকে 2ab আকারে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে কি না a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা -5 আসে। ঠিক আছে? তো এখন একটা জিনিস আমরা রাফ ওয়ার্ক করতে পারি, সেটা হচ্ছে 12টাকে আমরা যখন ভাঙছি তখন 2 × 6 লিখছি। 2 × 6 কেন লিখব? তার কারণ আমার ফর্মুলায় 2ab টার্মের 2 একটা তো নিয়ে নিল, আমাদের দরকার 6। 6টাকে দুটো সংখ্যার গুণফলে লিখতে হবে। শুধু তাই নয়, আমাকে কি আনতে হবে না, তাদের বর্গের যোগফলটা -5 আনতে হবে। তাহলে 6i এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 3i × 2। সবই কিন্তু আমাদের রাফ ওয়ার্ক চলছে, রাফে আমরা ভাবনা চিন্তা করছি। এবার দেখো 3i-কে যদি আমি বর্গ করি সেটা কত আসবে? -9। আর 2কে যদি আমরা বর্গ করি তাহলে কত আসবে? 4। তা -9 আর 4 যোগ করলে কত আসবে না? -5, যেটা আমাদের রয়েছে। তাহলে রাফে আমরা একটা হিসাব সেরে রাখলাম যে -5কে দুটো বর্গের সমষ্টিতে লিখতে হবে, দুটো সংখ্যার বর্গের সমষ্টিতে লিখতে হবে এমনভাবে যাদের গুণফলটা 6i আসে। তাহলে আমরা এর পরের লাইনটা যেটা করছি সেটা হচ্ছে -9 প্লাস 4 প্লাস 12i। ঠিক আছে? তো এই যে জিনিসটা আমরা করছি, এই -3i যে জিনিসটা, -3iটাকে আমরা কি করছি না, আমরা -9iটাকে লিখছি যে 3i তার হোল স্কোয়ার। হ্যাঁ, আমরা পড়াশোনা করব। হ্যাঁ, 3i তার হোল স্কোয়ার। তো 3i এর হোল স্কোয়ার যেই আমার এলো সেটা তোমরা খেয়াল করো, আমি রাফেও করেছি। 3i এর হোল স্কোয়ার মানে 9 × i স্কোয়ার। i স্কোয়ার মানে হচ্ছে -1, আর ওখানে কি হচ্ছে 2 এর স্কোয়ার, 4 মানে 2 এর স্কোয়ার। এবার কি লিখছো? 2 × প্লাস চিহ্ন দিয়ে 2 × 3i × 2। তাহলে আমরা পেলাম 2 + 3i তার হোল স্কোয়ার। তার মানে দেখো আমরা -5 প্লাস 12i এই সংখ্যাটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারছি না, একটা পূর্ণ বর্গ আকারে 2 + 3i তার হোল স্কোয়ার আকারে। তা অবশ্যই বর্গমূলটা তাহলে কী হবে? বর্গমূলটা হবে ±2 + 3i। এই প্রসঙ্গে না আমি আরও একটা কথা বলতে চাই, তার কারণ এই বর্গমূল নির্ণয়ের এটা হচ্ছে একটা শর্টকাট মেথড। এই শর্টকাট মেথডটা তুমি তখনই করতে পারবে যখন তুমি রাফ ওয়ার্কে আমি যেটা করলাম যে দুটো বর্গের সমষ্টি, তাদের গুণফলটা 2ab আসছে,
ওই ব্যাপারগুলো জাজ করতে পারবে। ইনিশিয়ালি তোমার একটু অসুবিধে হতে পারে, সেই জন্য আমি একটা বিকল্প পদ্ধতি তোমার এই তলাতেই লিখে দিচ্ছি, পেজ লাগছে নতুন পেজ দিয়ে দিই। না না এটাই বিকল্প পদ্ধতি আমি এখানে বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। বিকল্প পদ্ধতি মানে কি, আমরা মাথা ঘামিয়ে সেটা বার করতে পারলাম না, তখন আমরা কি করব, ওই সমতার নিয়ম যেটা পড়েছিলাম সেটার সাহায্যেই করব। ধরা যাক এর বর্গমূলটা হচ্ছে a প্লাস আইবি, আমরা এটা জানি না বলে এটাকে a প্লাস আইবি ধরলাম। এবার উভয় পক্ষে বর্গ করছি, বর্গ করলে বাঁ দিকটা কী হবে না, বর্গমূল চিহ্নটা চলে যাবে, -5 + 12y, আর ডান দিকে a স্কোয়ার আসবে, আইবি হোল স্কোয়ার মানে -b² আসবে, আর আসবে 2abi। তাহলে সমতার নিয়ম কি বলছে, দুটো জটিল রাশি যদি পরস্পরের সঙ্গে সমান হয় তখন তাদের বাস্তব অংশ দুটো সমান হবে, আবার কাল্পনিক অংশ দুটো সমান হবে। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারছি, a² - b² = তোমার -5, আর লিখতে পাচ্ছি 2ab মানে হচ্ছে তোমার 12। তাহলে এই যে দুটো সমীকরণ আমরা বার করলাম, এই দুটো সমীকরণ থেকে a আর b এর মান বার করতে হবে। তা সেই কাজটা খুব কঠিন নয়, কিন্তু আমি যেটা আগে দেখালাম সেটা অনেকটা কম সময় লাগে। কিন্তু এই যে মেথডটা, এটা একটু টাইম কনজিউমিং, তোমার সময়টা একটু বেশি লাগবে, এটা চট করে সলভ করাটাও অসুবিধা হয় অনেকের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি বলি যে a² + b² বার করে নাও। a² + b² মানে বর্গমূল চিহ্নর মধ্যে a² - b² এর হোল স্কোয়ার প্লাস 4a² b²। এই মান দুটোই তুমি জানো, এটা বসিয়ে দিয়ে তুমি উত্তরে চলে গেলে, a² + b² এর মান পেয়ে গেলে, a² - b² তোমার কাছে আছে, a আর b অনায়াসে বেরিয়ে এলো। যাই হোক, আমরা তাহলে বর্গমূলের একটা উদাহরণ লিখলাম, এবার পরবর্তী জায়গায় যাই। একদমই তাই, এবং পরবর্তী প্রশ্নে আমরা যাব। অনুবন্ধী জটিল রাশি কাকে বলে? তোমরা দশম শ্রেণীতে মানে ক্লাস 10-এ যেটা তোমরা পড়েছিলে, সেখানে তুমি দেখেছো অনুবন্ধী করণী বলে একটা শব্দ ছিল। অনুবন্ধী করণী মানে কি? অনুবন্ধী করণী মানে হচ্ছে যেখানে তুমি ধরো a + √b একটা সংখ্যা, তার অনুবন্ধী করণীটা হচ্ছে তোমার a - √b। সেটা বিশেষভাবে কাজে লাগতো যখন তুমি করণী নিরসন করতে। ধরো নিচে রয়েছে 2 + √3, হরে 2 + √3। এখন তোমায় কি করতে হবে, ওই করণী মুক্ত করার জন্য ওটাকে 2 - √3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এই কাজটা তুমি দেখেছিলে। তো অনুবন্ধী অনেকটা তাই, মানে জেড যদি আমি একটা কমপ্লেক্স নাম্বারকে ভাবি বা জটিল রাশিকে ভাবি, সেটা যদি x + iy হয়, তাহলে তার অনুবন্ধী জটিল রাশি হচ্ছে z⁻, যেটা হবে x - iy। তাহলে অনুবন্ধী ব্যাপারটা, এই শব্দটাও তোমাদের কাছে পুরনো, যেহেতু তোমরা ক্লাস 10-এ করণী চ্যাপ্টারটা পড়ে এসেছো। করণীতে দেখেছো অমূলদ অংশের আগে চিহ্নটা পরিবর্তিত হয়ে যায় অনুবন্ধী বার করার জন্য। এখানে ঠিক একই ব্যাপার, অর্থাৎ আমার কাছে যদি একটা কমপ্লেক্স নাম্বার 2 - 3i হিসেবে আসে, তার অনুবন্ধীটা হবে 2 + 3i। তাহলে অনুবন্ধী সংখ্যার সঙ্গে মানে অনুবন্ধী জটিল রাশির সঙ্গে মূল জটিল রাশির কি সম্পর্ক, মানে দুটো সংখ্যা যদি পরস্পরের অনুবন্ধী হয় তখন তাদের যোগফল এবং তাদের গুণফল উভয়ই বাস্তব সংখ্যা হবে। তোমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছ 2 - 3i লেখা আছে, 2 + 3i লেখা আছে। এই দুটোকে তুমি যোগ করো, যোগ করলে কি পাবে না, সেটা একটা বাস্তব সংখ্যা আসবে, 4 আসবে। আবার এই দুটোকে তুমি যদি গুণ করে দাও তাহলে কি আসবে, 4 - -9 অর্থাৎ 13 আসবে, সেটাও একটা বাস্তব সংখ্যা। তার মানে অনুবন্ধী করণী কাকে বলে এরকম প্রশ্ন পরীক্ষায় আসে না, বা অনুবন্ধী সংখ্যা, অনুবন্ধী জটিল রাশি কাকে বলে এরকম প্রশ্ন পরীক্ষায় আসে না, কিন্তু অ্যাপ্লিকেশন খুব আছে। অ্যাপ্লিকেশনটা কীরকম আছে, মানে ধরো তোমার কাছে কোনো একটা রাশি এইভাবে রয়েছে, ধরো যে একটা রাশি আমরা পেলাম 2 + i / 2 + 3i। তো এটাকে কি করতে বলা হয়েছে, বলা হয়েছে এটাকে সরল করো, অথবা এটা বলতে পারে যে এই রাশিটাকে a + ib আকারে প্রকাশ করো। তার কারণ কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি মানেই হচ্ছে সেটাকে তোমায় a + ib আকারে প্রকাশ করে দিতে হবে, অর্থাৎ ডিনোমিনেটরে নিচে যেটা আছে সেটা থাকলে চলবে না, সেটার পরিবর্তে অন্য কিছু লিখতে হবে। কি লিখতে হবে, যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে আমাদের অনুবন্ধীর প্রয়োজন পড়ল, আমরা উপরে লিখছি 2 + i,
আর নিচে তো আমাদের ছিল 2 + 3i, তাহলে 2 + 3i এর অনুবন্ধীটা কত না 2 - 3i, আর ওপরে কি আসবে 2 - 3i। তাহলে অনুবন্ধীটা কেন? এটাকে সরল করার জন্য আমাদের অনুবন্ধীর দরকার পড়লো। যাই হোক, এটাকে যদি আমরা সরল করতে যাই তাহলে নিচে কি পাবো, 4 আসবে, a² - b², আর ওটা হচ্ছে -9 আসবে। 3i² মানে -9, সঙ্গে নেগেটিভ আছে, তার মানে আলটিমেটলি প্লাস হবে। ওপরে কি পাবো আমরা 4 পাবো, প্লাস 2i পাবো, -6i পাবো, প্লাস 6 পাবো। প্লাস 3 পাবো। প্লাস 3 কেন আমি বলছি না, i আর -3i গুণ করলে -3i², i² মানে আবার -1, তাহলে +3 হলো। তাহলে ওপরে আমরা কি পেলাম, ওপরে আমরা পেলাম 4 আর 3 7, আর ওখানে -4i, আর নিচে পেলাম 13। তাহলে এটাকে a+ib আকারে লিখলে 7/13 প্লাস -4/13i, মানে আমি এটাকে ঠিক সংজ্ঞায় যেভাবে আমরা বলছিলাম a+ib ওই আকারে প্রকাশ করলাম। তাহলে এই আকারে প্রকাশ করে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তার a আর b এর মানটা কি। নেক্সট, এবং পরবর্তী প্রশ্ন আমরা যেতে পারি, এবং পরবর্তী প্রশ্ন রয়েছে মডুলাস আর্গুমেন্টের ধারণা এবং কিছু উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, আমরা মডুলাস আর্গুমেন্ট হচ্ছে কি না, একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস কি, ওই যে জ্যামিতিক তাৎপর্যটা আমরা দেখছিলাম, একটা কমপ্লেক্স নাম্বারকে কি করে মানে এক্সপ্রেস করা হয়, নাম্বার লাইনের ওপর কি করে সেটাকে প্লট করা হয়, ওই জায়গাটা যেটা আমরা বলছিলাম সেইটাই আমরা এখানে দেখব। কীরকমভাবে দেখছি দেখো, ধরো একটা জেড কমপ্লেক্স নাম্বার আমরা ধরে নিলাম, জেড কমপ্লেক্স নাম্বারটাকে আমরা লিখলাম x + iy, যেটা ইকুইভ্যালেন্ট টু আ পয়েন্ট, এটা একটা বিন্দুর সঙ্গে সমতুল্য যার স্থানাঙ্ক হচ্ছে x, y। এবার জটিল তলটা তুমি দেখছো, জটিল তলে আমরা ওই জেড বিন্দুটাকে প্রতিস্থাপিত করছি x, y। তো এটাকে আমরা বলেছিলাম, যেটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি, সেটা বাস্তব রেখা, যেটাকে আমরা রিয়েল লাইন বা রিয়েল অ্যাক্সিস বলি, আর তার সঙ্গে লম্ব হিসেবে যেটা আছে সেটা ইমাজিনারি লাইন বা ইমাজিনারি অ্যাক্সিস আমরা বলি। তো তারা মিট করেছে অরিজিনে, সেটা খানিক আগেই আমরা দেখলাম, জেড থেকে আমরা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, তাহলে এটা এক্স এলো, এটা ওয়াই এলো। তাহলে জ্যামিতিক তাৎপর্যে আমরা এই কথাগুলো বলেছিলাম। এবার অরিজিনের সঙ্গে জেডটাকে আমরা কানেক্ট করলাম, অরিজিনের সঙ্গে জেডটাকে আমরা যেই কানেক্ট করলাম তাহলে একটা দূরত্ব পাওয়া গেল। এই দূরত্বটাকে যদি আমরা আর দিয়ে সূচিত করি তাহলে আর এর মানটা সহজেই আমরা বলতে পারি যে √(x² + y²), পিথাগোরাসের উপপাদ্য, একটা সমকোণী ত্রিভুজ। তো এটা একটা দূরত্বকে সূচিত করছে, এটা কখনোই ঋণাত্মক হতে পারে না। এই আরটাকেই আমরা বলি মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, মানে যেটাকে বলা যায় মড, এই সিম্বলে মড জেড। আরও সিম্পলভাবে লেখা যায় এই দুটো দাড়ির মাঝখানে জেড, এই সিম্বলটা বেশি চলে, বেশি আমরা লিখে থাকি মড জেড। এটার মানে হচ্ছে √(x² + y²). তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন তোমায় মডুলাস বার করতে দেবে তখন তুমি কি করে বার করছো, তোমার ছবি টবি কিচ্ছু আঁকতে হবে না, তুমি বাস্তব অংশ আর ইমাজিনারি অংশ, কাল্পনিক অংশ, এই দুটো অংশকে স্কোয়ার করে, বর্গ করে যোগ করে দাও, যে যোগফলটা পেলে তার বর্গমূল করো। এবং মাথায় রেখো, বর্গমূলের ক্ষেত্রে কিন্তু সবসময় ধনাত্মক চিহ্নটাই তোমায় ব্যবহার করতে হবে, তার কারণ আর বা মডুলাস একটা দূরত্বকে রিপ্রেজেন্ট করছে, ডিস্টেন্স ক্যানট বি নেগেটিভ নাম্বার, সুতরাং আর এর মানটা একটা ধনাত্মক সংখ্যা হবে। মডের সিম্বলটা আমি তোমায় বললাম। এবার ধরো এই ছবিতেই যদি আমরা বলি এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে ওজেড এর সঙ্গে এক্স অ্যাক্সিস যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে থিটা। তা ওই যে থিটাটা আমরা দেখছি তার থেকে আমরা ছবি থেকে বলতে পারি যে ট্যান থিটা মানে কত আসবে, y/x। তোমরা ক্লাস 10-এ ট্রিগোনোমেট্রি পড়েছো বেশ কিছুটা, সেটা দিয়ে নিশ্চয়ই বোঝা যায় ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা y/x আসছে। তার থেকে আমরা থিটার মানটা বার করে নিতে পারি। শুধু একটা শর্ত আছে যে থিটাটা সব সময় পাই আর মাইনাস পাই এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা যদি আমরা পাই আর মাইনাস পাইয়ের মধ্যে সীমাবদ্ধ না রাখতাম তাহলে থিটার তো অগণিত অসংখ্য মান বেরোতো, কিন্তু আমরা মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু যদি বার করতে চাই থিটার, তাহলে সেটা একটাই বেরোবে। এই থিটাটাকেই আমরা বলি আর্গুমেন্ট। এই থিটাটাকে আমরা কিভাবে বলি, আর্গুমেন্ট জেড, ARG
জেড, এটা মানে হচ্ছে থিটা। কোনো কোনো অথর এটাকে অ্যাম্পলিটিউডও বলে থাকেন, একই শব্দ। তার মানে এটা আর্গুমেন্ট বলা যেতে পারে বা অ্যাম্পলিটিউড বলা যেতে পারে। তার মানে এই সমীকরণটা ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স যখন আমরা সমাধান করতে পারছি, থিটার মান বের করতে পারছি, সেই থিটাটাই হচ্ছে আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিটিউড জেড। প্রসঙ্গত এর বাংলার তর্জমা বড় একটা চলে না, পরীক্ষাতেও আমরা দেখি যে মডুলাস কথাটা মডুলাস হিসেবেই এসেছে এবং আর্গুমেন্ট শব্দটা আর্গুমেন্ট হিসেবেই এসেছে। সুতরাং এটার বঙ্গানুবাদ করার আমি চেষ্টা করলাম না, এটা এইভাবেই রাখলাম। এটা মনে রেখো, থিটা কিন্তু মাইনাস পাই আর প্লাস পাই এর মধ্যে থাকবে। একদম। পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, জটিল রাশির পোলার আকার। জটিল রাশির পোলার আকার কি এবং প্রশ্ন আসলে কিভাবে উত্তর দেয়? এখন দেখো, জটিল রাশির আমরা যে আকারটা দেখছিলাম সেই আকারটা হচ্ছে কি রকম, কার্টিসিয়ান ফর্ম, মানে এ প্লাস আইবি আকার বা এক্স প্লাস আই ওয়াই আকার, যেটা একটা বিন্দুর সঙ্গে আমরা তুলনা করছিলাম যে বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ছিল, যেটা জটিল তলে একটা বিন্দু, আর কিছু নয়। তা পোলার ফর্মে এক্সপ্রেস করাটাকে যেটা বলছি আমরা এখন, যেটা আলোচনা করতে চলেছি, এটাকে আমরা আরেকটা নামেও চিনব, সেটা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট ফর্ম, মডুলাস আর্গুমেন্টের আকার। এখন সেই মডুলাস আর্গুমেন্টের আকারটা ওই আগের কন্টিনিউশনই আমায় বলতে হবে। অর্থাৎ তোমাকে যদি বলে একটা জটিল রাশি এক্স প্লাস আই ওয়াই আছে, সেটাকে তোমায় লিখতে হবে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে তুমি বুঝতে পারছো, একই সংখ্যা কিন্তু ভিন্ন আকারে সেটাকে প্রকাশ করা হচ্ছে। আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আরটা হচ্ছে তোমার মডুলাসটাকে রিপ্রেজেন্ট করছে, থিটাটা আর্গুমেন্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কোনো একটা জটিল রাশিকে আমরা কি করে এই পোলার ফর্মে এক্সপ্রেস করতে পারি সেটা একটু দেখা যাক। ধরা যাক আমার কাছে আছে 1 প্লাস আই রুট 3, জটিল রাশি। তা এখানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এর মডুলাসটা কত হবে, ধরো এটার নাম আমি জেড ধরলাম, আমি খানিক আগেই তোমায় মডুলাসের কথা বলেছি। তাহলে মড জেড মানে কি আসছে না, রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার। আমি সূত্রের আকারে যেটা বললাম খানিক আগে, সেটা ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খুব সহজেই ব্যাপারটা বোঝা যায়। তাহলে এটা কত এলো না, রুটের মধ্যে 4 এলো, তাহলে কিন্তু 2 লিখবো। মনে রেখো প্লাস মাইনাস 2 নয়, আমি খানিক আগেই তোমায় বলেছি। তাহলে আর এর মানটা আমি পেয়ে গেলাম 2। আর মানে তো মডুলাসটাকে রিপ্রেজেন্ট করছে, থিটাটাকে বার করতে হবে। তো আমাদের কাছে একটা সূত্র ছিল, যেটা আমি আগের পেজে তোমায় দেখিয়েছিলাম, ট্যান থিটা মানে ওয়াই বাই এক্স। এখানে ওয়াই এর রোল প্লে করছে রুট 3 আর এক্স এর ভূমিকায় আছে 1। তার মানে এটা আমরা লিখতে পারি রুট 3 ডিভাইডেড বাই 1, মানে সেটা রুট 3। তা ট্যান থিটা রুট 3, ট্যান থিটা রুট 3 যখন হচ্ছে, তাহলে থিটার মানটা আমরা স্বচ্ছন্দে বলতে পারছি যে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এখন তুমি বলতে পারো একটা কথা, থিটার তো একটা খুব বড় রেঞ্জ রয়েছে, মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত, সেটাই উল্লেখ করা ছিল একটু আগে, আমি তোমাদের বললাম। তো এখন সেইটা তাহলে আমি শুধু 60 ডিগ্রি কেন নেব? তার কারণ আমরা তো শিখেছি যে ট্যান 60 মানে যেমন রুট 3, সেরকম আরও অন্য কোনো আছে যার জন্য সেটা রুট 3 হয়। যেমন ধরো 180 প্লাস 60 মানে 240, ট্যান 240 মানেও রুট 3 হয়। তো সেই সমস্যাটার থেকে বেরোবো কী করে, সেটার জন্য একটা কথা বলা দরকার। জেড যে কমপ্লেক্স নাম্বারটা আমরা লিখলাম সেটা হচ্ছে 1 প্লাস আই রুট 3, যেটার স্থানাঙ্ক হচ্ছে 1 কমা রুট 3। এবার 1 কমা রুট 3 এই বিন্দুটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, প্রথম পাদে রয়েছে। তা ফার্স্ট কোয়াড্রেন্টে যদি বিন্দুটা থাকে, তাহলে অ্যাঙ্গেলটা কি করে তোমার 60-এর বেশি হয়, সেটা তো সূক্ষ্মকোণ হবে। তাহলে আমরা এখান থেকে যেটা পোলার ফর্ম পেয়ে গেলাম, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে লেখা, সেটাই আমরা পেয়ে গেলাম। সেখানে আমরা কি বলতে চাইছি, আমরা বলতে চাইছি যে 1 প্লাস আই রুট 3, সেটা মানে আর ইন্টু, আর মানে 2 আমরা বের করেছি, কস 60 ডিগ্রি প্লাস আই সাইন 60 ডিগ্রি। তাহলে এটা হলো আমার পোলার আকার। এই একটা কমপ্লেক্স নাম্বারের পোলার আকার, বইতে এরকম অঙ্ক প্রচুর আছে, প্র্যাকটিস করা যাবে। একটা ছোট কথা বলি, অনেক সময় স্টুডেন্টদের একটা বিভ্রান্তি হয়, এটা আমি কার্টিসিয়ানে এক্সপ্রেস, এটা আমি ডিগ্রিতে লিখবো না তোমার রেডিয়ানে লিখবো, মানে 60 ডিগ্রি লিখবো না পাই বাই 3 লিখবো। তা এটার কোনো মানে নেই, মানে তোমার যেটা খুশি সেটাই লিখতে পারো, সঠিক লেখাটাই হচ্ছে
বড় কথা। আর এই প্রোগ্রামটা যদি তুমি এখন লাইভ দেখতে না পারো, হ্যাঁ হয়তো তুমি পরে দেখতে পারবে, সেটা উনি বলে দেবেন আমাদের যে কিভাবে তুমি প্রোগ্রামটা দেখতে পারবে। আমাদের বিভিন্ন সামাজিক মাধ্যম রয়েছে, সেখানে ফেসবুক, ইউটিউব, সেই জায়গায় যে তোমরা এই দিনের অনুষ্ঠান কিন্তু আরও একবার দেখতে পারো এবং সরাসরি যেখানে অসুবিধা হচ্ছে বুঝতে, সরাসরি প্রশ্ন করার জন্য সরাসরি ফোন করতে পারো আমাদের, এবং অবশ্যই স্যার এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং খুব সুন্দরভাবে ক্যাজুয়ালভাবে কিন্তু তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এবং অবশ্যই আমরা যেটা পড়ছি সেই গণিত নিয়ে অনেকেরই একটু চাপের মধ্যে থাকে, অন্তত আমি ছিলাম, আমার ব্যক্তিগত মত আমি এটা বলতে পারি, আমি অন্তত ছিলাম গণিত নিয়ে, কিন্তু এত সুন্দরভাবে বোঝাচ্ছে সত্যিই। আমিও পড়ছি, টিভির ওপরে যারা খাতা পেন বই নিয়ে বসে আছে তারাও পড়ছো। আমরা যে জটিল রাশির পোলার আকার পড়লাম এবং জটিল রাশির কয়েকটি সমস্যা এবং তার সমাধান রয়েছে, কী কী সমাধান রয়েছে এবং কী কী সমস্যা রয়েছে একটু পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো দেখো আমরা মানে যে থিওরিগুলো বলতে চাইছিলাম, যেগুলো বললামও, সেগুলো করতে করতে আমরা বেশ কিছু সমস্যাও এনেছিলাম, যে সমস্যাগুলো আমরা তোমাদের কাছে দেখালাম। এরপরে আমি আরও কিছু সমস্যা প্রশ্নের আকারে তোমাদের কাছে রাখছি, যে প্রশ্নগুলো তোমাদের বইতে তুমি পাবে, পরীক্ষার জন্য উপযোগী। মানে ধরো তোমাকে প্রথম প্রশ্নটা আমি এভাবে লিখি যে ধরো এক্স ইকলস টু তোমার কাছে রয়েছে 4 + 3i, আর ওয়াই এর মানটা হচ্ছে 4 - 3i, এই দুটো মান দেওয়া আছে। দিয়ে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত হবে। খুব সাধারণ প্রশ্ন। এখন একটা জিনিস দেখো, তুমি এক্স আর ওয়াইয়ের মানগুলো যদি প্রতিটি রাশিতে বসিয়ে দাও, তাহলে কাজটা অনেক জটিল বা বড় হয়ে যাবে। তাহলে এটা একটু সূত্র নির্ভর অঙ্ক, সূত্রটা তোমাকে বুঝতে হবে। কি সূত্র না, তুমি তার আগে একটা কাজ করো, এক্স প্লাস ওয়াইটা বার করো, সেটা 8 আসবে। আবার এক্স ইন্টু ওয়াইটাও তুমি বার করো, সেটা আসবে 16 + 9। খেয়াল করো, 4 স্কোয়ার মানে 16 মাইনাস 3i হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস অফ -9, তা 16 আর 9 মানে 25 চলে এলো। তাহলে এক্স প্লাস ওয়াই বার করলাম, এক্স ইন্টু ওয়াই বার করলাম। আমরা পৃথকভাবে এক্স আর ওয়াইয়ের মান দেওয়া রয়েছে, সে মান বসানোর চেষ্টা করলাম না। তাহলে এই রাশিমালাটা কীরকম দেখতে হয়ে গেল, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের মধ্যে 2xy থাকে, আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা শুধু এক্স ওয়াই আছে, তাহলে মাইনাস এক্স ওয়াই দিলাম। আর নিচে কি করলাম না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3xy, এটাও একই রকম কাজ, কারণ এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের মধ্যে দুটো এক্স ওয়াই থাকে, তার থেকে 3টে বাদ দিচ্ছ, তাহলে মাইনাস এক্স ওয়াই থাকছে। তাহলে আমাদের হিসাব করাটা খুব সুবিধে হয়ে গেল। এটা আমরা লিখতে পারি 8 স্কোয়ার মাইনাস 25, আর নিচেরটা আমরা লিখতে পারি 8 স্কোয়ার মাইনাস 75। তাহলে এটা হিসাব করলেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, 64 থেকে 25 বাদ দেওয়া, 64 থেকে 75 বাদ দেওয়া। তাহলে এই বিষয়টা খুব কঠিন ছিল না, আমি যেটা শুরুতে যে অঙ্কটা দিলাম সেটা খুব কঠিন ছিল না। আমরা নেক্সট সামটায় যাই। নেক্সট সামটায় যেটা যাব সেটা একটু কীরকম দেখো। আচ্ছা, আমরা একটা বর্গমূলের ধারণাটা মিস করে গেছি, ওটা একটু বলে নিই। না মিস না, ওটা করেছি, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এবার যেটা দেখব সেটা ধরো বলা হলো প্রমাণ করো √i প্লাস √i ইকুয়ালস টু √2। দেখো এই প্রশ্নটা এইভাবে বলাটা একটু ত্রুটি রয়েছে, তার কারণ এখানে দুটো বর্গমূল তার যোগফল করা হচ্ছে, তাহলে অনেক রকম পসিবিলিটি আসতে পারে। প্রথম বর্গমূলের ধনাত্মক নিলাম, ধনাত্মক চিহ্নটা নিলাম, দ্বিতীয়টার ধনাত্মক চিহ্ন নিলাম, তাতে একটা ফল পাবো। আবার দুজনেরই যদি ঋণাত্মক নিই আরেকটা ফল পাবো। সুতরাং এইভাবে 4 রকমের ফল আসতে পারে। তাহলে এখানে প্রশ্নটা এইভাবে করলে খুব ভালো হতো যে √i প্লাস √i এর একটি মান √2, অনেকগুলি মানের মধ্যে একটি মান √2। তো যাই হোক, এটা কিভাবে আমরা শুরু করব, আমরা ধরে নেব যে x ইকুয়ালস টু √i প্লাস √i। এবার দুদিকে বর্গ করতে পারি, বর্গ করলে কি পাবো না, x স্কোয়ার ইকুয়ালস টু i মাইনাস i প্লাস 2 ইন্টু √i স্কোয়ার। তো এখান থেকে i কেটে গেল, তাহলে পরে থাকলো 2 ইন্টু √(-1) i স্কোয়ার মানে -1।
তার মানে সেটা স্বচ্ছন্দে 2 লেখা যায়। তাহলে এক্সের একটা মান হচ্ছে √2। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে বাম পক্ষে যে রাশিমালাটা দেয়া রয়েছে সেটার মান হচ্ছে √2। আচ্ছা, আমাদের আরও অনেক সমস্যা আছে। তোমরা যে পাঠ্যপুস্তকটা ব্যবহার করছো, তোমাদের স্কুল থেকে যেটা রেকমেন্ড করা হয়েছে সেই বইটার অঙ্কগুলো ভালো করে করো এবং তার সঙ্গে যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালো করে দেখো। জটিল রাশি এমনিতে খুব কঠিন কিছু নয়, তুমি একটু যদি ভালো করে দেখো, চিন্তা করো, তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী জায়গায় যেতে হবে। একের কাল্পনিক ঘনমূল নির্ণয় করো। কিভাবে করবে একের কাল্পনিক ঘনমূল? হ্যাঁ, আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে নিই। ঘনমূল, বর্গমূল সম্বন্ধে আমাদের ধারণা আছে। তোমাকে যদি বলা হয় যে 49-এর বর্গমূল বার করো, তখন তুমি বলবে সেটা +-7। এক্স স্কোয়ারের বর্গমূল কত? না +-x। আমি একটা জটিল রাশির বর্গমূল খানিক আগে করলাম, সেখানেও কিন্তু +- দিয়ে দুটো উত্তর বেরোলো। তার মানে আমরা দেখছি বর্গমূল করলে আমরা সব সময় দুটো করে উত্তর পাচ্ছি। তাহলে ঘনমূল করলে কটা পাওয়া উচিত? 3টে পাওয়া উচিত। কিন্তু তো আমরা এতদিন ধরে ঘনমূল 3টে করে উত্তর পাইনি। কীরকম না, আমাকে যদি বলা হয় আচ্ছা তুমি 8-এর ঘনমূল বলো, মানে কোন একটা সংখ্যা যেটাকে 3 বার গুণ করলে 8 পাওয়া যায়, তো তুমি বলো 8-এর ঘনমূল তো খুব সহজ, 2 হবে। 27-এর ঘনমূল 3 হবে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, একটা নয়, আরও দুটো থাকা দরকার। বর্গমূল যদি দুটো দেয়, ঘনমূল তাহলে 3টে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই ঘনমূল 3টেই হয়। একের ঘনমূল আমরা এতদিন পর্যন্ত একই দেখে এসেছি, বাকি দুটো ঘনমূল আমরা চিন্তা করিনি। কেন করতে পারিনি জানো? সেটা ছিল কাল্পনিক সংখ্যা, জটিল রাশি, কমপ্লেক্স নাম্বার। তা আমরা ক্লাস 10 পর্যন্ত কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে আমাদের ধারণা ছিল না, সেই কারণে আমরা কিন্তু বলতে পারিনি যে বাকি ঘনমূলগুলো কীরকম। দেখো কিভাবে আমরা ঘনমূলটা আনছি। একদমই তাই। আমরা ধরে নেব প্রাথমিকভাবে যে আমরা একের ঘনমূল বার করছি, যেন আমরা একের ঘনমূল জানি না বার করতে। তার মানে √1 এটা আমরা জানি না মানেই সেটা একটা অজানা রাশি x ধরে নিলাম। এবার আমরা দুদিকে ঘন করছি, মানে কিউবিং অন বোথ সাইডস। কিউব করলে কত আসবে? x³ মানে হচ্ছে 1, তার থেকে আমরা পাচ্ছি x³ - 1 = 0। তাহলে আমরা যদি ফ্যাক্টরাইজ করি x - 1 × x² + x + 1 = 0, দুটো উৎপাদকের গুণফল 0, তাহলে তারা পৃথকভাবে 0। তাহলে x এর মানটা 1 হতে পারে, অথবা আরেকটা কি হতে পারে না, x² + x + 1 এটা 0 হতে পারে। তা x এর মান যে 1 হতে পারে সেটা তো আমরা আগেই জানতাম, ঘনমূল না করলেও জানতাম যে 1-এর ঘনমূল 1 হয়। এই যে নতুন একটা দ্বিঘাত সমীকরণ আমার কাছে এলো, সেটার থেকে x এর মান আমরা খুঁজে দেখার চেষ্টা করি। এমনি সহজভাবে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তাহলে শ্রীধর আচার্য নিয়মে যাই। তাহলে সেখানে কি বলা যায় না, x মানে হচ্ছে -b মানে -1 ± √b², মানে 1 -4 × a × c ডিভাইডেড বাই 2a মানে 2 × 1। তাহলে এটা সরল করলে কি বেরোচ্ছে? -1 ± √3/2, অর্থাৎ -1 + √3i/2 একটা সংখ্যা, আর একটা সংখ্যা -1 - √3i/2। আগের পর্যায়ে আমরা এগুলো বলতে পারিনি। কেন বলতে পারিনি? কমপ্লেক্স নাম্বার ছিল। তার মানে এই দুটো যে ঘনমূল একের বেরোলো, এগুলো হচ্ছে একের কাল্পনিক ঘনমূল। একের বাস্তব ঘনমূল একটাই, সেটা হচ্ছে 1, আর কাল্পনিক ঘনমূল হচ্ছে এই দুটো। আমি একটু মুছি পেজটা, কারণ এইটা লাগবে, পেজ চেঞ্জ না। হ্যাঁ, তো আমরা এখান থেকে জাস্ট দুটো জিনিস মাথায় রাখবো, যে একের যে ঘনমূলগুলো বেরোলো তার মধ্যে একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে -1 + √3i/2, আর শেষেরটা -1 - √3i/2। পরের দুটো হচ্ছে ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি, জটিল রাশির একের কাল্পনিক ঘনমূল।
তা আমি এটার একটা নাম দিচ্ছি ওমেগা। ওমেগা মানে -1 + √3i/2 ধরে নেওয়া হলো, অনেক বড় রাশি, সংক্ষিপ্ত করার জন্য ওমেগা দিয়ে এটাকে চিহ্নিত করা হলো। তাই আমি ওমেগাকে স্কোয়ার করতে পারি। ওমেগাকে স্কোয়ার করলে কত আসবে? এটা আসবে 1 - 3 - 2√3i, আর নিচে আসবে 4। তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালুটা আমরা একটু সরল করলে পাচ্ছি -2 - 2√3i / 4। 2 একটা ক্যান্সেলেশন হলো, তাহলে পড়ে থাকলো -1 - √3i/2। তার মানে দেখা যাচ্ছে যে আমি প্রথম রাশিটার নাম যদি ওমেগা দিই, তাহলে দ্বিতীয় রাশিটার মান আর কিছু আলাদা করে দিতে হয় না, সেটা প্রথম রাশিটার বর্গ। তাহলে প্রথমটা যদি ওমেগা আসে, দ্বিতীয়টা হচ্ছে ওমেগা স্কোয়ার। আমরা তাহলে বুঝতে পারলাম, তার মানে আমরা উল্টো যদি করতাম, দ্বিতীয় রাশিটাকে ওমেগা ধরতাম, তার বর্গটা আসতো প্রথম রাশি। তার মানে এটা একটা মজার দিক যে আমরা এমন কোনো বাস্তব সংখ্যা পাবো না যারা পরস্পরের বর্গ। এ একটা বাস্তব সংখ্যা, বি একটা বাস্তব সংখ্যা, এ কে বর্গ করে বি পাওয়া গেল, হতেই পারে। বি কে বর্গ করে এ পাওয়া গেল, সেটাও হতে পারে। কিন্তু দুটো সাইমালটেনিয়াসলি, মানে এর বর্গটা বি হচ্ছে, বি এর বর্গটা এ হচ্ছে, এটা সম্ভবপর হয় না। তা এই ওমেগা স্কোয়ারের বেলায় এই ব্যাপারটা এখানে আমরা দেখতে পাই। এই প্রসঙ্গে ওমেগার দু একটা প্রপার্টির কথা আমি যাবো নেক্সট পেজে। ওমেগার দু একটা প্রপার্টির কথা আমরা আলোচনায় আসবো, যেটা দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো করব। কারণ ওমেগার যে ভ্যালু, সেই ভ্যালুগুলো আমরা কোনোভাবেই ডাইরেক্টলি রিপ্লেস করে যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে সেটা একটা সাংঘাতিক বড় ক্যালকুলেশন হয়ে দাঁড়াবে। আমরা সেটা না পেজ, হ্যাঁ, তো আমরা সেটা মাথায় রেখে চলবো। আমরা চেষ্টা করব ওমেগার মান সরাসরি না বসাতে। এই প্রসঙ্গে আমাদের দুটো রেজাল্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার, এটা মানে হচ্ছে 0। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ফল, যে ফলটা আমাদের প্রচুর অঙ্ক করতে কাজে লাগে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে কেন এটা 0 হচ্ছে? আমরা খানিক আগেই দেখে এসেছি, সেই কারণে আমি একটু তোমায় বলে দিই সংক্ষেপে যে 1 ওমেগার ভ্যালুটা হচ্ছে -1 + √3i/2, আর ওটা হচ্ছে -1 - √3i/2। এবার যদি তুমি এলসিএম নাও, তাহলে 2 আসবে এখানে। 2 - 1 + √3i -1 - √3i, তাহলে ওপরে 0, নিচে 2, অর্থাৎ 0 চলে এলো। তাহলে আমরা মনে রাখছি কোন কথাটা, যে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার 0। এই প্রসঙ্গে আরও একটা রেজাল্ট আমাদের দরকার, সেটা হচ্ছে ওমেগা কিউব মানে 1। ওমেগা কিউব 1টা কীরমভাবে আমরা দেখি না, ওমেগা কিউব মানে 1। দেখো লজিক্যালি যদি তুমি বলো, তাহলে আমি তোমাকে বলতে পারি, দেখো ওমেগা তো হচ্ছে 1-এর ঘনমূল, তাহলে তাকে কিউব করলে তো 1 আসবেই। সেটা একটা লজিক্যাল অ্যাপ্রোচ হলো। কিন্তু ম্যাথামেটিক্যালি যদি তুমি যাও, তাহলে ওমেগা কিউব মানে কি হচ্ছে না, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। যেটা খুশি ওমেগা হোক, অন্যটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা মানটা এইভাবে লিখতে পারি -1 + √3i/2 ইন্টু -1 - √3i/2। তাহলে গুণ করলে এখানে আসছে 4, আর ওপরে আসছে 1 -3, ওপরেও 4 আসছে, অর্থাৎ 1 চলে এলো। তাহলে আমরা করে দেখলাম যে ওমেগা কিউবটা 1। তাহলে এটার থেকে একটা জেনারেলাইজেশন করতে পারি, ω⁴n কথাটার মানে 1, যেখানে n একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, n একটা পূর্ণ সংখ্যা। যেরকম খুশি পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হোক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হোক, যে কোনো রকমের পূর্ণ সংখ্যা হলেই এটা চলবে। তাহলে আমরা বুঝে গেছি। তার থেকে আমরা বলবো, আচ্ছা ওমেগার একটা হায়ার পাওয়ার আমরা লক্ষ্য করি, ω⁻39। আমরা স্বচ্ছন্দে বলতে পারবো ω⁻39 এর মান 1 হবে। মানে কেন 1 হবে না, 39 হচ্ছে 3-এর গুণিতক, মাল্টিপল অফ 3, তাই জন্য 1 হবে। আবার ধরো তোমাকে কেউ বললো ω⁻100, এটাকে রিডিউসড ফর্মে লিখতে, সরল আকারে লিখতে, তখন তুমি লিখতে পারো ω⁻99 ইন্টু ওমেগা। তো ω⁻99 মানে হচ্ছে 1, আর সঙ্গে ওমেগা, অর্থাৎ এটা ওমেগা চলে এলো। তাহলে ওমেগার এই দুটো প্রপার্টি দিয়ে আমরা প্রচুর অঙ্ক দেখতে পারি। আমাদের হাতে কতটা সময় আছে? আর 4 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তো ওমেগার এই প্রপার্টিটা দিয়ে, জাস্ট এই দুটো রেজাল্ট দিয়ে আমরা বেশ কিছু অঙ্ক দেখতে পারি। নিউ পেজ দিই? হ্যাঁ দিন। আমাদের সেই অঙ্কগুলো একটু আলোচনা করতে পারলে ভালো হতো, সময় খুব বেশি নেই, আমি একটা দুটোই বলতে পারছি। ধরো তোমার কাছে বলা আছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো, কি অঙ্কটা না, 1 - ওমেগা
ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5। তো এখন প্রশ্ন এটাই যে এটা গুণ করে নিশ্চয়ই আমরা বার করব না, তা আমাদের হাতে কি রেজাল্ট আছে? আমাদের হাতে রেজাল্ট আছে ওমেগা কিউব মানে 1। তা ওমেগা কিউব যদি 1 হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 কত হবে? দুদিকে ওমেগা দিয়ে গুণ করো, সেটা ওমেগা আসবে। ওমেগা টু দি পাওয়ার 5 কত হবে? দুদিকে ওমেগা দিয়ে গুণ করলে আগের সম্পর্কে ওমেগা স্কোয়ার আসবে। তার মানে যেগুলো হায়ার পাওয়ার সেগুলোকে আমরা লোয়ার পাওয়ারে নিয়ে আসছি, পাওয়ারগুলোকে ছোট করছি। 1 মাইনাস ওমেগা থাক, 1 মাইনাস ওমেগা স্কোয়ারটাও থাক, এটাকে লিখতে পারি 1 মাইনাস ওমেগা, আর পাওয়ারটা 5 হলে সেটা ওমেগা স্কোয়ার হয়, আমরা খানিক আগেই দেখলাম। এখন দেখো এটার মান বার করতে গিয়ে দেখছি দুটো সেম ফ্যাক্টর চলে এসছে, 1 মাইনাস ওমেগা এসছে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার এসছে, তাহলে আমরা সেটাকে লিখতে পারি 1 মাইনাস ওমেগা। আমাদের বোধহয় শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর কতক্ষণ আছে? শেষ। ওকে ওকে, তাহলে এটাকে ক্যালকুলেট করলে এটা সরল করে দাও, হোল স্কোয়ার করে দাও, তাহলে তুমি 9 পেয়ে যাচ্ছ। এটার উত্তর চলে আসছে। একদমই তাই, এবং সময় সব থেকে বেশি মূল্যবান, তাই সময়ের কাছে আমাদের হার মানতেই হচ্ছে। আজ এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কিন্তু যেভাবে অঙ্কটা খুব সুন্দরভাবে স্যার বুঝিয়ে দিলেন, শৈবাল মিত্র আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং টিভির ওপারে যারা বসে এতক্ষণ অঙ্ক করছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের সামাজিক যে মাধ্যমগুলি রয়েছে সেখান থেকে সরাসরি তোমরা দেখতে পারো। আরও একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করো, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।